সুপ্রিয় সুধীমণ্ডলী, বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের নিয়মিত লাইভ টকশোতে আতাউর রহমান মিটন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। দূরের এবং কাছের বন্ধুরা যে যেখানে আছেন, যেখান থেকে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন, আপনারা যুক্ত থেকে নিরাপদ খাদ্যের আন্দোলনকে শক্তিশালী করছেন, সহায়তা করছেন, সেজন্য আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে করোনাকালে দেশের কৃষি এবং খাদ্য নিয়ে আমাদের নাগরিক সমাজের উদ্বেগ, উৎকণ্ঠা এবং সুপারিশসমূহ নীতি নির্ধারণী মহলে তুলে ধরার জন্য আমরা এই টক শো আয়োজন করছি এবং বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। আজকে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের পরিচালক ফৌজিয়া ইয়াসমিন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি ডক্টর জয়নুল আবেদিন। আমাদের আজকের টপিক আমরা ঠিক করেছি নিরাপদ কৃষি অপেক্ষা আরো কত দূর। কারণ হচ্ছে যে নিরাপদ কৃষি আমরা অনেকদিন ধরেই বলে আসছি, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমরা কাজ করছি। অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু সবটাই বোধহয় আমরা অর্জন করতে পারিনি। আমাদের বোধহয় আরো বহুদূর যেতে হবে। কি করতে হবে, কোথায় সমস্যা, কতটুকু আমরা এগোতে পারলাম, এই সব বিষয়ে আজকে আমরা বিশেষজ্ঞদের মতামত শুনবো। আমি আপনাদেরকে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি, বরাবরের মতো অনুরোধ করছি আপনারা আমাদের বিসেফ ফাউন্ডেশনের পেজটি শেয়ার করবেন এবং এই কমেন্টে আপনাদের প্রশ্নগুলো আপনারা তুলে ধরবেন, যাতে করে আমরা আমাদের অতিথি যারা আছে তাদের কাছে আপনাদের প্রশ্নগুলো পৌঁছায় এবং আপনারা যাতে সঠিক উত্তর পান এবং আমরা যাতে একটা ফলপ্রসূ আলোচনা শুনতে পারি। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি পুনরায়। এবং আলোচনা শুরু করার জন্য কৃষি বিজ্ঞানী ডক্টর সৈয়দ মনোয়ার হোসেন, যিনি আজকে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন। আপনারা জানেন তিনি ব্যক্তি জীবনে একজন হর্টিকালচারিস্ট এবং সর্বশেষ হর্টেক্স ফাউন্ডেশনের তিনি এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন ক্যাপাসিটিতে তিনি কাজ করেছেন। বর্তমানে বিসেফ ফাউন্ডেশনের সহসভাপতির দায়িত্ব পালনকারী কৃষি বিজ্ঞানী ডক্টর সৈয়দ মনোয়ার হোসেনকে আজকের আলোচনা সঞ্চালন করার জন্য আমি সবিনয় ধন্যবাদ মিটন। আমি শুরুর আগে একটু একটা বক্তব্য দিতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে মাটি এবং জলবায়ু বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের সহায়ক। তথাপি আমরা দেখি যে এই কিছু কিছু উৎপাদনের সময় বিশেষ করে নানান ধরনের রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ হয়। এ সমস্ত সত্ত্বেও আমরা পরিসংখ্যান অনুযায়ী দেখি যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে, বিশেষ করে দানাদার খাদ্যে। সবজিতে তৃতীয় অবস্থান করছে এবং অন্যান্য যে ফসলগুলিতেও আশানুরূপ ফলন হয়েছে, ফলেও আমরা স্বয়ংসম্পন্নর কাছাকাছি চলে গেছি। সুতরাং এর পিছনে কিন্তু আমাদের কৃষি বিজ্ঞানী এবং যারা এর সাথে অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন প্রাইভেট সেক্টরের লোকজন জড়িত আছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। আমরা যে জিনিসটা আজকে বলতে চাই, কথাটা হলো যে ফসল উৎপাদনের জন্য পোকামাকড়ের জন্য আমাদের কৃষিটা ছিল প্রায়টাই কেমিক্যাল পেস্টিসাইডের উপর নির্ভরশীল। সম্প্রতিকালে বিভিন্ন রোগ প্রতিরোধ জাত উদ্ভাবনের ফলে, জৈব বালাইনাশক উদ্ভাবনের ফলে, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নের ফলে আমরা দেখি যে এই কেমিক্যাল পেস্টিসাইডের আমদানি অনেকাংশে ব্যবহার অনেকাংশে হ্রাস পেয়েছে। আমি এক পরিসংখ্যানে দেখতে পেলাম যে বিগত 7 বছর বা 8 বছরে 2008 থেকে এই পর্যন্ত 2017 পর্যন্ত এবং 25% পেস্টিসাইড আপনার ইম্পোর্ট কমে গেছে। কিন্তু তারপরেও এখনো অনেক পেস্টিসাইড আসছে এবং অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ। সুখের বিষয় হলো যে আজকে যে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড, তারা এই জৈব প্রযুক্তি উদ্ভাবনের জন্য জৈব ইনসেক্টিসাইড, জৈব ফার্টিলাইজার, বিভিন্ন রকম তারা প্রোডাক্ট তৈরি করছে এবং প্রোডাক্টের এখানে ফেরোমন তৈরি করা আছে, সেখানে তারা ট্র্যাপ তৈরি করছে, তারা বিভিন্ন রকম ফাঞ্জিসাইড, জৈব ফাঞ্জিসাইড তৈরি করছে এর ফলে এবং বাজারজাতও করছে। তার ফলে একটা পজিটিভ প্রভাব, অর্থাৎ একটা ভালো প্রভাব আমাদের
কৃষি উৎপাদনে পড়ছে, এবং আমরা অনেকটা এখন এই সমস্ত ফসল উৎপাদন করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং নিরাপদও মনে করছি। কিন্তু এখনকার এই বিশেষ পরিস্থিতি, যেখানে করোনা চলছে, এক মহামারী, তো এই মহামারীতে আমাদেরকে প্রথমত আমাদেরকে রাখতে হবে, নিজেদেরকে বাঁচতে হবে, অপরকেও বাঁচাইতে হবে। এবং এর সাথে আমরা যদি করোনাকে মোকাবিলা করতে চাই, তাহলে আমাদের পুষ্টিকর খাদ্য গ্রহণের কোনো বিকল্প নাই, এবং পুষ্টিকর খাদ্য আসেই হলো আমাদের কৃষি থেকে। আজকে আলোচনার সুবিধার্থে আমরা এই ফসলের উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই, কারণ সময় খুব সংকীর্ণ। সেই দৃষ্টিকোণ থেকে আমি এই ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের যে সম্মানিত ডাইরেক্টর ফৌজিয়া, উনি আমার সাথে যোগদান করবেন। ওনার অনেক দিনের অভিজ্ঞতা, আমরা অনেক আগে থেকেই তাকে চিনি, এবং তার এই কোম্পানি কিভাবে এই নিরাপদ কৃষিতে অবদান রাখছে, সে যদি আপনি কিছু ব্যাখ্যা দেন। ফৌজিয়া, প্লিজ। ধন্যবাদ ডক্টর মনোয়ার, এবং ধন্যবাদ বিসেফ ফাউন্ডেশনকে আজকে আমাকে নিরাপদ খাদ্য নিয়ে আলোচনার যোগদান করার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আমাদের ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের যাত্রার শুরু থেকেই আমরা আসলে নিরাপদ খাদ্য নিয়ে আসলে কাজ করে যাচ্ছি। ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড 2008-এ প্রথম তার অগ্রযাত্রা শুরু হয়। তখন আমাদের জাতীয় লক্ষ্য ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। আমাদের লক্ষ্যও তাই, আমরা ভালো কোয়ালিটি বীজ নিয়ে কাজ শুরু করি। কিন্তু মাঠ পর্যায়ে যে যখন দেখলাম আসলে খাদ্য নিরাপত্তা ভীষণভাবে ব্যাহত হচ্ছে, ইনডিসক্রিমিনেট ইউজ হচ্ছে কেমিক্যাল পেস্টিসাইডের, এবং অ্যাকচুয়ালি উৎপাদন বাড়ানোই আমাদের তখন একমাত্র লক্ষ্য। তো সুতরাং যত বেশি পেস্টিসাইড ব্যবহার হবে, উৎপাদন তত বেশি হবে, এরকম একটা ধারণা থেকে পেস্টিসাইডের ইউজ বেড়ে যাচ্ছে। কৃষক যত বেশি ইউজ করছে, তাকে পরবর্তী পর্যায়ে আরো বেশি ইউজ করতে হচ্ছে, যেহেতু পেস্টিসাইডের রেজিস্ট্যান্স গ্রো করে যাচ্ছে। এটা একটা চক্রের মধ্যে কৃষক পড়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণটা আসলে কিভাবে সম্ভব, সেই ভাবনা থেকেই আমরা মাঠ পর্যায়ে যখন এই পরিস্থিতি দেখলাম, ইস্পাহানি বায়োটেক নামে আমরা ইস্পাহানি বায়োপেস্টিসাইড নিয়ে আইপিএম টেকনোলজি নিয়ে কাজ করার ভাবনা থেকে আসলাম, যে কতটুকু কেমিক্যালকে কমিয়ে প্রাকৃতিক উপায়ে কিভাবে আমরা পেস্টকে কন্ট্রোল করতে পারি, খাদ্য উৎপাদনকে ব্যাহত না করে, সেই লক্ষ্যে আমরা কাজ করতে থাকি। 2009-এ ইস্পাহানি বায়োটেকের যাত্রা শুরু হয়। আমরা বায়োপেস্টিসাইড, বায়োফাঙ্গিসাইড, বায়ো কন্ট্রোল এজেন্ট, অনেকগুলো প্রোডাক্ট লাইন নিয়ে কাজ করছি, এবং অনেকগুলো সেক্টরে আমরা কাজ করছি। ভেজিটেবলে আমাদের অনেক প্রোডাক্ট চলে এসছে, আমরা আসলে টোটাল প্যাকেজ আমরা এখন দিতে পারছি। তো আমরা চায়ে কাজ করছি, আমরা টোবাকোতে কাজ করছি, সুগার কেনে কাজ করছি, রাইস নিয়ে কাজ করছি। তো আমরা আসলে চেষ্টা করছি নিরাপদ খাদ্য নিয়ে আসা। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি কৃষিটা আসলে কোন জায়গায় আছে, উৎপাদনশীলতার দিকে দিয়ে যদি আমরা দেখি, আমরা সবজিতে তৃতীয়, মনোহর স্যার একটু আগে যা বললেন, আমরা ধান এবং মাছে আমরা চতুর্থ অবস্থানে আছি, আম উৎপাদনে আমরা ষষ্ঠ, আলু উৎপাদনে আমরা অষ্টম। উৎপাদনশীলতা এত দূর এগিয়ে যাওয়ার পরেও এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কোথায় আছি, এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কেন আগাতে পারছি না? আসলে আমাদের খাদ্য নিরাপত্তাটা একটা বিশাল প্রশ্নের সম্মুখীন আমরা। শুধু এক্সপোর্ট না, বর্তমানে যেহেতু খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দিকে আমরা এগিয়ে গিয়েছি, এখন কিন্তু সবাই নিরাপদ খাদ্যটা চায়। এটা আমাদের মৌলিক অধিকার। নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করাটা আমাদের জন্য প্রয়োজন। আর নিরাপদ খাদ্য নিশ্চয়তার প্রথম শর্ত হচ্ছে উৎপাদন পর্যায় থেকে। আসলে খাদ্যটা অনিরাপদ হতে পারে সাপ্লাই চেইনের যে কোনো পর্যায়ে, একেবারে উৎপাদন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন, প্রসেসিং, ডিস্ট্রিবিউশন, স্টোরিং, এবং ইভেন কি
যখন খাদ্যটা আমরা গ্রহণ করি সেখানেও অসচেতনতার অভাবে আমাদের খাদ্য অনিরাপদ হতে পারে। সুতরাং প্রত্যেকটা পর্যায়েই কিন্তু আমাদের খাদ্য নিরাপত্তার দিকে মনোযোগী হতে হবে। আমরা এই মুহূর্তে আসলে কাজ করছি উৎপাদন পর্যায়ে, সিড এবং বায়োপেস্টিসাইড নিয়ে আমরা প্রচুর কাজ করছি, যেহেতু এটা একেবারেই নতুন একটা ধারণা, নতুন একটা কনসেপ্ট। এটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা মাঠ পর্যায়ে, কৃষক পর্যায়ে, রিটেলার, ডিলার পর্যায়ে কাজ করছি, যারা আসলে মাঠ পর্যায়ে কৃষকদেরকেও প্রশিক্ষিত করতে পারে। আমরা অনেক ট্রেনিং এর ব্যবস্থা করছি, প্রচুর কাজ করছি। তো রেজিস্ট্রেশন প্রসেসটা আসলে প্রোডাক্ট বাস্কেটটাকে বাড়ানোর জন্য আমাদের এই মুহূর্তে আছে ফেরোমন 5টি আর অন্যান্য প্রোডাক্ট মিলে 10টি রেজিস্টার্ড প্রোডাক্ট। কিন্তু কেমিক্যালের মতোই যে 3টা প্রোডাক্ট মাত্র যদি আমরা সাবমিট করতে পারি, যেহেতু বায়োপেস্টিসাইডের আসলে প্রোডাক্ট বাস্কেট অনেক ছোট, মাত্র এটা রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হয়েছে। আমরা যেটাকে আরো বেশি পরিমাণে বায়োপেস্টিসাইড আমরা আসলে একসাথে রেজিস্ট্রেশন করতে পারি, আমরা প্রোডাক্ট বাস্কেটটাকে আরো এনরিচ করতে পারি, তাহলে আসলে উৎপাদন পর্যায়ে আমরা অ্যাটলিস্ট খাদ্যটাকে নিরাপদ করার নিশ্চয়তা দিতে পারি। এছাড়াও ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড আরেকটা আমরা দেখেছি, যেহেতু টোটাল ভ্যালু চেইনেই আসলে খাদ্যটা অনিরাপদ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, তো আমাদের ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড এই মুহূর্তে কাজ করছে আসলে 3টা ইউনিট নিয়ে, ইস্পাহানি সিড, ইস্পাহানি বায়োটেক এবং ইস্পাহানি অ্যাগ্রো প্রসেসিং। অ্যাগ্রো প্রসেসিং এর আন্ডারে এই ইউনিটটা আমরা আসলে সম্পূর্ণ ভ্যালু চেইন নিয়ে কাজ করছি, একেবারে মাঠ থেকে ধরে ভোক্তা পর্যায় পর্যন্ত ডিস্ট্রিবিউশন করতে আমরা এই ভ্যালু চেইনটাকে বোঝার জন্য অ্যাগ্রো প্রসেসিং ইউনিটটাতে কাজ করছি। যেমন আম নিয়ে আমরা কাজ করছিলাম, আমরা ধান নিয়ে, চাল নিয়ে কাজ করছি, চালটা একেবারে ফার্ম থেকে প্রডিউস করে ভোক্তা পর্যন্ত আমরা ডিস্ট্রিবিউট করছি। আমটা আমরা বায়োপেস্টিসাইড দিচ্ছি সেই আমের বাগানগুলোতে, সেই আমগুলোকে আমরা সংগ্রহ করে মাঝখানে যেন কোথাও কার্বাইড বা ফরমালিন না হয় সেটাকে আমরা ভোক্তা পর্যায় পর্যন্ত ডিস্ট্রিবিউশন করে একটা মডেলিং দাঁড় করানোর চেষ্টা করেছি। এটা আসলে সম্পূর্ণ কাজটা আমাদের করা পক্ষে সম্ভব না, আমরা চেষ্টা করছিলাম ভ্যালু চেইনের কিছু মডেলিং করা, যেটা আসলে ভেজিটেবলের ক্ষেত্রে হতে পারে, যারা পেস্টিসাইড ফ্রি বা নিরাপদ ভেজিটেবল, নিরাপদ সবজি উৎপাদন করছে, তাদের সবজিটাকে যদি আমরা মাঠ পর্যায়ে বিপণনের ব্যবস্থাটা করে দিতে পারি, তাদেরকে লিঙ্কেজটা তৈরি করে দিতে পারি, তাহলে হয়তো নিরাপদ সবজি উৎপাদনে আরো উৎসাহিত হবে। তো এখানে আমরা আসলে বায়োপেস্টিসাইডে আমরা 3টা লক্ষ্য নিয়ে কাজ করছি। একটা হচ্ছে প্রথম আমরা যেন আমাদের পরিবেশটাকে উন্নত করতে পারি, যেন কৃষক তার হেলথ হ্যাজার্ড থেকে, ভোক্তা তার হেলথ হ্যাজার্ড থেকে বাঁচতে পারে এবং আমাদের সার্বিক পরিবেশটাকে উন্নত হয়। পাশাপাশি অর্থনৈতিকভাবে যেন কৃষক বেনিফিটেড হয়, কারণ সর্বশেষ লক্ষ্য হচ্ছে আসলে আর্থিকভাবে যদি সে বেনিফিটেড না হয়, কস্ট ইফেক্টিভ না হয়, সে কিন্তু আসলে এই প্রোডাক্টটা ইউজ করবে না। তো সেই দিকেও আমরা নজর রেখেছি এবং আমরা মাঠ পর্যায়ে ফার্মারদের একটা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে সামাজিক অসামঞ্জস্য যে সেটাকে কিছুটা সমন্বয় করার চেষ্টা করছি, এই লক্ষ্যেও আমরা বিভিন্ন কাজ করছি। আর মনোয়ার স্যার যে বললেন করোনা কালে এই যে জিনিসটা আসলে নিরাপদ খাদ্য কত গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে আমরা এটার উপলব্ধি আরো অনেক বেশি করছি। আমরা একটা ভাইরাসের কাছে অসহায়, এখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হচ্ছে কোন জায়গাটায়, নিজের ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করা, সেটার জন্য আমাদের খাদ্যটা নিরাপদ হওয়াটা অনেক বেশি জরুরি। তো আর আমি অন্য সবার কথা শুনবো, জানাল স্যারের কথা শুনবো, আমাকে বিশেষভাবে কোনো এরিয়াতে যদি জানতে চাওয়া হয় আমি সেই জায়গাগুলোতে আসলে সাপ্লিমেন্ট করবো, আমরা কোন কোন জায়গায় কাজ করছি আমি বলার সুযোগ পেলে আরো খুশি হব। আচ্ছা প্রিয়া। ফাউজিয়া, জি জি, আমার মনে হয় যে আপনি গুছিয়ে বলেছেন অনেক কিছুই, তারপরেও আমরা কিছু প্রশ্ন হয়তো থাকবে আপনার কাছে এবং আমাদের হাতে যে সমস্ত প্রশ্ন আসবে সেগুলি থেকে আমি কিছু প্রশ্ন আপনাকে দিব। তো তার আগে আমারও কিছু প্রশ্ন আছে, আমি পরে আসবো,
তার আগে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বন্ধু ডক্টর জয়নুল আবেদিন এর দেশ এবং বিদেশে বিভিন্ন জায়গায় কাজকর্মের তার ব্যাপক অভিজ্ঞতা আছে। আমি তার কাছে জানতে চাই যে বাংলাদেশে যে এই বিভিন্ন যে প্রোগ্রামগুলি ফসল উৎপাদনের জন্য, প্রযুক্তি উদ্ভাবনের জন্য, এই ইন্টারন্যাশনাল এজেন্সিগুলি কিভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারে, পার্টিকুলারলি এই নিরাপদ খাদ্য ব্যবস্থা বা নিশ্চিত করার জন্য। কারণ এখানে ইন্টারন্যাশনাল এজেন্সি যদি সাহায্য করে তাহলে আমাদের কাজটা ত্বরান্বিত হবে, এবং এটা হতে পারে ফান্ড দিয়ে, হতে পারে ট্রেনিং দিয়ে, হতে পারে এক্সপার্টিস সার্ভিস দিয়ে, হতে পারে বিভিন্নভাবেই কিন্তু সাহায্য করতে পারে। ইভেন নট নেসেসারিলি যে পাবলিক সেক্টরকে, প্রাইভেট সেক্টরও এই যে আজকে ইস্পাহানি আছে এবং আরো অন্যান্য যে কোম্পানিগুলি আছে তাদেরকেও সাহায্য করতে পারে। সুতরাং এ ব্যাপারে আপনার ওপিনিয়ন চাই। আর একটা হলো যে ইম্পোর্ট অফ দি পেস্টিসাইড স্টিল এ লার্জ কোয়ান্টিটি, এবং এই ইম্পোর্টটা যদি আমরা মিনিমাইজ করতে চাই তাহলে ধাপে ধাপে হবে, এবং সেই ব্যাপারে আপনার কি সাজেশন? ইম্পোর্টটা আমরা গ্র্যাজুয়ালি কিভাবে কমাবো এবং যাতে করে এই কেমিক্যাল পেস্টিসাইড বাজারজাত করার সুযোগ কম থাকে। ধন্যবাদ ডক্টর। জি, ডক্টর মনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ফৌজিয়াকেও ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর করে গুছায় অনেক প্রশ্ন বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, এবং আশা করি সামনে যে আমাদের দর্শকেরা প্রশ্ন করছে, বিশেষ করে আমি দেখছি যে আমাদের যে ডিবিসি চ্যানেলের প্রণব সাহা বা সাথে আছেন, উনি জিজ্ঞাসা করছেন এবার আম সংরক্ষণের উপায় কি আছে, সেটাও করোনা কালে আম সংরক্ষণ উপায় সেটা নিয়েও মনোয়ার সাহেব হয় আপনি অথবা আমাদের ফৌজিয়া ম্যাডাম দুজনের যে কেউ একজন হয়তো বলবেন এ ব্যাপারে। আমি আমজাদ সাহেবের প্রশ্নটার পরে আসবো যে বায়োপেস্টিসাইড রেজিস্ট্রেশনের কথায়, কিন্তু আমার আগে মূলত যে প্রশ্ন করেছেন সেটার উত্তর দিতে গেলে একটু ব্যাকগ্রাউন্ড বলাই দরকার মনে হয়। যে কৃষিতে বিশেষ করে ফসলের কথাই যেহেতু আজকে আলাপ করতে চাচ্ছেন, পেস্টিসাইড ব্যবহার মানে আগের তুলনায়, আপনি যদি 2000 সালের কথা বলেন সেই তুলনায় আস্তে আস্তে ইদানিং কমলেও কিন্তু আস্তে আস্তে বহু অংশে বেড়ে গেছে। এবং সেই বেড়ে যাওয়ার ভিতরে দলের ভিতরে যে ডার্টি ডজন বলে যে একটা কথা প্রচলিত আছে পেস্টিসাইডের ভিতরে, হার্মফুল ক্ষতিকারক যে কীটনাশক যে আছে, তার ভিতরে ডার্টি ডজনের বেশিরভাগই বাংলাদেশে এখনো প্রধান ভূমিকা পালন করতেছে। এবং সেখানে কার্বোফুরানের মতো যেটা ব্যান, বহু দেশে ব্যান, ক্লোরোপাইরিফস বহু দেশে ব্যান, সেই সমস্ত জিনিসগুলো বাংলাদেশে এখনো রেজিস্টার্ড আছে, সেগুলো এখনো কৃষকদেরকে দেওয়া হচ্ছে। 5000-এর বেশি প্রোডাক্ট রেজিস্টার্ড আছে, পেস্টিসাইডের রেজিস্টার্ড আছে, ফলে বাজারে প্রাপ্তির কোনো ঘাটতি নেই। কৃষকের মাথায় যখন ফসলে যখন পোকা লাগে তখন তার মাথা গরম হয়ে গেলে সে পেস্টিসাইড ডিলারের কাছে যাচ্ছে, পেস্টিসাইড ডিলার তার যেটা প্রফিট বেশি আছে সেইটাই তাকে ধরায় দিতে চায়। কাজ করতে হবে না হবে, ক্ষতি কতটুকু হবে না হবে এটা পেয়ে নেয়। এবং কৃষকও এটা বোঝে কিন্তু যে পেস্টিসাইড দিলে পরে ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, সেটা যে বুঝে না তাও নয়। ফলে এই কারণে এই যে সচেতনতাটা বৃদ্ধিতেই যে আমজাদ সাহেব বলতেছেন, সচেতনতা বৃদ্ধি করলেই যে হয়ে যাবে তা কিন্তু নয়, আমাদের বিকল্পটা দেওয়ার দরকার। কৃষককে বিকল্প সম্বন্ধে সচেতনতা বেশি বাড়ানো দরকার। এই বহু কৃষকের সঙ্গে আমি আলাপ করে দেখেছি, আপনি নিজেও জানেন যে ওরা নিজেদের জন্য বেগুনটা আলাদা করে আর ক্ষেতের বেগুন বাচ্চাদের খেতে দেয় না, নিজেরা খায় না। এরকম বহু কৃষক আছে। তার মানে হলো সচেতনতা খুব একটা যে অভাব আছে তা নয়। কিন্তু এখন এই জায়গাটায় একটা সমন্বিত আসলে কার্যক্রম দরকার। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা আছেন, আমি জানি যে এফএও অনেকটা আমাদের সাহায্য করার চেষ্টাই করছে। বিশেষ করে চট্টগ্রামে যে ডিডিটির স্টক পাইলটা আছে সেটাকে কি করে ডিসপোজ অফ করা যায় সেটার জন্য চেষ্টা করা হচ্ছে, কারণ ওইটা একটা বড় সোর্স এই শুটকি মাছের মধ্যে ডিডিটি যাওয়ার, ওইটা বন্ধ করার চেষ্টা করছেন।
যারা আমাদেরকে বিশেষ করে গবেষণায় সাহায্য করেন, বিদেশি সংস্থাগুলা, এবং নীতি নির্ধারণে সাহায্য করেন, তারা অবশ্যই মানে আমাদের সঙ্গে এ ব্যাপারে কাজ করতে পারে। যেরকম ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, তারা আমি মনে করি তাদের গবেষণার ভিতরে আসাই উচিত যে এই পেস্টিসাইডের বিকল্প কি হতে পারে, বর্তমানে কি আছে, সেগুলো নিয়ে গবেষণা তারা করতেই পারেন। আমাদের ইউএসএইডি বা অন্যরা যারা আছেন তারাও এই সমস্ত ইউএসএইডি বর্তমানে চেষ্টা করছেন শুধু আমাদের বিটি বেগুন দিয়ে, কিন্তু বিটি বেগুন তো একটা দিক মাত্র, একটা কিন্তু আমাদের বিকল্প যে বায়োপেস্টিসাইড যেরকম ইস্পাহানি করছে, এই জায়গাটায় বায়োপেস্টিসাইড অথবা বায়োপেস্টিসাইডের বিভিন্ন ধরন, শুধু কেমিক্যালস নয়, আপনার ক্ষতিকারক যে সমস্ত অক্ষতিকারক পোকা, সেগুলোর মাধ্যমে ক্ষতিকারক পোকার দমন, সেগুলোও আসলে সবকিছুর উপর একটা গবেষণাতে তারা সাহায্য করতে পারেন, যে যাতে করে গবেষণা ইয়ে হয়। আপনি বলেছেন যে কি করে আমরা কমাতে পারি, আসলেই কমানো উচিত। আমরা আগেও বলেছি, বিসেপ ফাউন্ডেশন আগেও মন্ত্রী মহোদয়ের সাথে আলাপের সময় আমরা বলেছি, বিভিন্ন সেমিনারও বলেছি যে আমাদের আমদানি, পেস্টিসাইড আমদানি কমায় দিতে হবে। এবং আমি মনে করি যে আগামী হয়তো 10 বছরের একটা পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে এটা কমাতে হবে। কিন্তু খালি কমায় দিলে তো হবে না, কৃষকের পোকা দমনের ব্যবস্থা করতে হবে, বিকল্পটা তৈরি করতে হবে। তো বিকল্প তৈরি করতে গেলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের নিজস্ব গবেষণা, দেশীয় গবেষণা এখানে জোরদার করা দরকার। হয়তো সেই গবেষণার ভিতরে বাহিরের জ্ঞানও আমরা নিয়ে আসতে পারি, কিন্তু দেশের মধ্যে সবকিছুর একটা গবেষণা দরকার, কারণ যাতে করে বাইরে থেকে নিয়ে দেশে উৎপাদন করে সেটা কৃষকের কাজে লাগছে কিনা সেটা আমরা ভালো করে বুঝতে পারি। তো একদিকে গবেষণা করতে হবে, যখন উদ্ভাবিত হয় এই জিনিসটা, সাপ্লাই চেনের কথা বলেছেন, সেই জিনিসটার বাজারজাতকরণের ব্যবস্থাও তো দরকার। আজকে যে সমস্ত 10টার মতো বলছেন যে পেস্টিসাইড, বায়োপেস্টিসাইড রেজিস্টার্ড আছে, কিন্তু এখনো ওই কার্বোফোরানের মতো এত কার্বোফোরান 200-300 প্রোডাক্ট আছে, কিংবা আরো বেশি হতে পারে, ওরকম ভাবে বাজারে অ্যাভেলেবল এখন পর্যন্ত হয়ে উঠতে পারেনি। ফলে আমাদের দরকার এখানে এই জায়গাটাও প্রণোদনা, সরকারের যে সমস্ত প্রণোদনা আছে এখন করোনাকালীন অথবা করোনার আগেও যে 9,000 কোটি টাকা যে ভর্তুকি আছে, সেগুলো দিয়ে আমাদের গবেষণাকে জোরদার করা, পাবলিক প্রাইভেট সেক্টরের সঙ্গে সেই গবেষণা থেকে উদ্ভাবিত প্রযুক্তি আছে সেগুলো কৃষকের কাছে যাতে পৌঁছায়, ওই যে কৃষক যে ডিলারের কাছে যাচ্ছে সেই ডিলারের কাছে যাতে যায় সেগুলোর ব্যবস্থা করে, এবং ডিলাররা যাতে ভালো করে জ্ঞান লাভ করতে পারে যে তাকে এই ক্ষতিকারক পেস্টিসাইডটা না দিয়ে তার এই পোকার জন্য আমি ভালো যে পদ্ধতি আছে সেগুলাতেই এই সমস্ত জিনিস জায়গাটায় বহু কাজ করা রয়ে গেছে। এবং আমি আপনার সঙ্গে দৃঢ়ভাবে একমত যে আমাদের আগামী 10 বছরের একটা পরিকল্পনা নিয়ে এই সমস্ত ক্ষতিকারক পেস্টিসাইড অন্তত পক্ষে বন্ধ করার সম্ভব বন্ধ করে দিতে হবে, না হলেও অন্তত হয়তো 10-15% টোটাল পেস্টিসাইডের ওখান থেকে আসতেই পারে, কিন্তু তাই বলে ডার্টি ডজন যেটা আছে সেগুলোর ভিতরে কোনোটাই যাতে না থাকে সেটার ব্যবস্থা নেওয়া, সেটা আগে আমাদের আমদানি বন্ধ করে, যেগুলো হয়তো কম ক্ষতিকারক আমদানি বেশি করে হয়তো আপাতত চালানো যেতে পারে। কিন্তু আগামী 10 বছর আমি মনে করি যে ইস্পাহানি এগ্রোর মতো আরো প্রতিষ্ঠান যারা আছেন তারা অর্থনৈতিক প্রণোদনা পাবেন, উৎসাহ পাবেন, যাতে করে এটার গবেষণা এবং প্রযুক্তি সম্প্রসারণ এটার বৃদ্ধি পায়। ডক্টর মনোয়ার। ডক্টর জয়নাল, তবে আমার প্রশ্নটা ছিল ওইটা তো যেটা তুমি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট বর্ণনা, কিন্তু ইন্টারন্যাশনাল এজেন্সিগুলি আমি ডক্টর মনোয়ারের কথা শোনা যাচ্ছে না, আমি ততক্ষণে একটু কথাটা বলি আর একটু, যে উনি ডক্টর মনোয়ারের মাইক্রোফোনটা অফ হয়ে রয়েছে। ওনার প্রশ্ন ছিল যে ইন্টারন্যাশনাল এজেন্সি গুলো এই বায়োপেস্টিসাইড প্রমোট করার ব্যাপারে
হেল্প করতে পারে। বলছেন আবার রিপিট করতে হবে, আপনার কথা শোনা যায় না। আমি বলছি যে আমরা তো আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যেমন ওয়ার্ল্ড ভেজিটেবল সেন্টার আছে, ইক্রিসাট আছে, ইকার্ডা আছে, অনেকেই বিভিন্ন ক্রপের উপরে বিভিন্ন গবেষণা করে। তো আমরা ওদের থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা পাইতে পারি যাতে আমাদের যে রিসার্চ ক্যাপাসিটিটাও ইমপ্রুভ করতে পারি অন পেস্টিসাইডের উপরে বা ইনসেক্ট ব্রিডিং এর উপর, রেজিস্ট্যান্স ব্রিডিং এর উপরে। একইভাবে প্রাইভেট সেক্টর উপকার হইতো, একটা মেকানিজম কি করা যায় বা একটা কি ধরনের পলিসি? অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে এভিআরডিসি, বিশেষ করে আপনি তার নাম উচ্চারণ করেন নাই, এভিআরডিসি তো সবজি নিয়েই কাজ করেন আপনার। অফকোর্স আমি স্পিরিট কথা বলেছি যে আগে পলিসি এগুলা মাঠের পরিস্থিতিগুলো সেগুলা তুলে নিয়ে আসতে পারে। তো সেইগুলা প্রতিষ্ঠান আছে, আপনি ইকার্ডা বলেছেন বা ইরি বলেছেন বা প্রতিষ্ঠান, প্রত্যেকেরই আসলে দায়িত্ব রয়ে গেছে আমাদের দেশে যাতে ক্ষতিকারক পেস্টিসাইড এগুলো যাতে ব্যবহার কমে যায়, বিকল্প যাতে উদ্ভাবন করা যায় তাদের গবেষণা প্রোগ্রামের ভিতরে। কিন্তু তার আগে দরকার, আমি ওই দিনে আমাদের বিআরসির চেয়ারম্যান সাহেব ছিলেন বখতিয়ার সাহেব, ওনাকে বলেছিলাম, প্রস্তাব করেছি যে আমাদের একটা জাতীয় একটা নিরাপদ খাবারের জন্য একটা জাতীয় কর্মসূচি তৈরি করা দরকার, যেখানে গবেষক, উন্নয়ন কর্মী, সরকারি বেসরকারি উন্নয়ন কর্মী এবং এন্টারপ্রেনার্স যারা আছেন, এসিআই বা ইস্পাহানি বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান যারা এগুলা করেন তাদেরকে এবং বাজারজাতকরণ প্রতিষ্ঠান সবাইকে নিয়ে একটা সমন্বিত একটা কর্মসূচি তৈরি দরকার, যে আমরা 10 বছরে কোথায় পৌঁছে তাই এবং সেটা ক্ষতিকারক পেস্টিসাইডের বিকল্প কি হতে পারে সেগুলাই কি করে পাইতে পারি, এবং সেখানে জাতীয় প্রতিষ্ঠানের, সরকারের কি দায়িত্ব, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কি দায়িত্ব, আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে আমরা কি আশা করি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যথার্থই বলেছেন। সেই সাথে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলা আমাদের দক্ষতা বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করতে পারে। তো সেই দক্ষতা এবং গবেষণা করার সুযোগটা, যেটা আমাদের হয়তো আপনি ল্যাবরেটরির কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। যে আজকে যদি বিআরআইতে মনে হয় একটা সম্পূর্ণ ল্যাবরেটরি আছে, সেটা কতখানি কাজ করে আমি তা জানি না, বাকি কার কতখানি আছে আমার জানা নাই ঠিক মতো, কিন্তু সেই দক্ষতার অভাব ডেফিনেটলি আছে, সেটুকু আমি জানি। সামান্য এদিকে একটু থাকতে পারে আর কি। তো এইটার জায়গাগুলোতে আমাদের যে আন্তর্জাতিক সহযোগী যারা আছেন তাদের যথেষ্ট আমরা তাদের কাছ থেকে সাহায্য আশাই করতে পারি, যে উন্নত প্রযুক্তি, উন্নত জ্ঞান এগুলোর মাধ্যমে এবং গবেষণার মাধ্যমে আমাদের দক্ষতা বৃদ্ধি করে এবং উন্নত ফ্যাসিলিটি তৈরিতেও এবং সেগুলোর ব্যবহারে আমাদেরকে প্রশিক্ষিত করাতে আমরা এই সমস্ত আমাদের যে গবেষণা সহযোগী যারা আছেন এবং যারা দাতা আছেন তাদেরও দায়িত্ব রয়ে গেছে, কারণ তারাও অনেক গবেষণাতে অর্থ দিয়ে থাকে এবং বিভিন্ন কর্মকাণ্ডে এক্সটেনশন কাজে সাহায্য দিয়ে থাকে। তাদেরকে আমরা আশা করি যে আমরা পেতেই পারি। সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের যথেষ্ট কিছু গবেষণা কাজ আছে এসব ব্যাপারে, আমি পড়েছি। তো তারাও আসলে আর একটু সচেতন যদি হয় তাহলে আমরা, মানে আমার যে নিজস্ব চিন্তা যে আগামী 10 বছরে আমরা এই ক্ষতিকারক পেস্টিসাইড থেকে মুক্তি পাবো, সেটার জায়গায় আমরা পৌঁছাতে পারি। আচ্ছা, ধন্যবাদ ডক্টর জয়নাথ। ফৌজিয়াকে আমার প্রশ্ন, যেটা এক্সপোর্ট সম্বন্ধে আপনি একটা কথা বলেছেন, এক্সপোর্ট হচ্ছে না, কিন্তু এক্সপোর্টের ব্যারিয়ারটা কি? এটা কি শুধু পেস্টিসাইডের কারণেই যাচ্ছে না, নাকি আরো কোনো ব্যারিয়ার আছে? কারণ আমার কাছে যেটা মনে হয় যে এক্সপোর্টের যে ব্যারিয়ারটা হলো যে যারা এক্সপোর্ট করে, ধরেন সবজি বা ফ্রুটস, তারা তো বাজার থেকে কিনে আসে। অনেক সময় দেখা যায় যে আম বাগানের থেকে কন্ট্রাক্ট করে নিয়ে আসলো, কিন্তু তারা কিন্তু একটা 20% মতো ইনসেন্টিভ পায়। আমি একবার প্রশ্ন তুলেছিলাম, আমরা যদি অর্গানাইজ ফার্মিং করি এবং কন্ট্রোল কন্ডিশনে যদি আমরা প্রোডাকশন করি, তাহলে ফার্মার্সকে কেন 20% ইনসেন্টিভ দেওয়া হবে না? যে ফার্মারের আম বাজারজাত করার বিদেশে এক্সপোর্টার যদি পায়, তাহলে 20%ও আমার মনে হয় যে এই ফার্মারকেও দিতে হবে, তাতে একটা ইনসেন্টিভ পাবে। এ ব্যাপারেও আমার মনে হয় চিন্তা ভাবনা করা দরকার। প্রয়োজন হলে একটা পলিসি লেভেলেও এটা আলোচনা করে একটা ইনসেন্টিভ না দিলে হবে না। শুধু এক্সপোর্ট করলাম, বাজার থেকে কিনলাম, এই জিনিসটা আমি পছন্দ করছি না। আমরা যত কথাই বলি ইনসেন্টিভ
রেজিস্ট্রেশনটা দরকার হবেই। এটা হলো আমার ব্যক্তিগত অপিনিয়ন। আর আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনাদের তো অনেক ধরনের ফেরোমন ব্যবহার করার জন্য সাজেশন দিয়েছে। এখন গ্রামে যখন হাট বাজারে ফেরোমন বিক্রি করে, আর যে বিক্রেতা এখন মনে করেন আমের ফেরোমন যেটাতে কন্ট্রোল করবো আমের পোকাকে, আবার নিয়ে সবজিতে দিল, আবার সবজিটা নিয়ে হয়তো আরেক জায়গায় দিল। এই যে সঠিক ফেরোমন কোনটা এবং কি মাত্রা, এর জন্য কি আছে, যার ফলে মিস ইউজ হচ্ছে ফেরোমন। কিন্তু কারণ সবজির ফেরোমন তো আম পোকায় কাজ করবে না। তো সেই জন্য এইখানে কিন্তু আপনাদের একটু কাজ করার বিষয় আছে। দি ডোজ হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক এবং ফেরোমনটাও স্পেসিফিক হতে হবে, এবং ওর জন্যে এটা শিক্ষিত মানে এন্টারপ্রেনিউর যারা এর ব্যাপারে ব্যবসাটা করে তাদেরকে গড়ে তুলতে হবে। তো এই ব্যাপারে আপনার মতামত কি? এটাকে যাতে আপনারা তৈরি করলেন, কিন্তু ফার্মার্সকে তো বেনিফিট দিতে হবে, ফার্মার্সকে তো মানে কুইকলি ডেলিভারি দিতে হবে। আমি এক জায়গায় বলি, আমি যখন ওই ইয়েতে শ্রীপুরে কাজ করে দেখেছি যে এই গোয়াবাতে ফ্রুট ফ্লাই হতো, আমরা যখন ফেরোমন ব্যবহার করলাম প্রচুর পোকা মরলো, এবং তারা বললো স্যার এটা তো একটা মিরাকেল এটা। তো আমি বললাম যে এখানে কি ফেরোমনের কোনো ডিলার আছে? তো বললো যে স্যার আমরা তো হাট বাজারে গেলে ডিলারকে খুঁজে পাই না। পরে আমি বললাম যে তাহলে ডিলারের ব্যবস্থা করতে হবে। তো ওই সার যারা বিক্রি করতো তাদের সাথে যোগাযোগ করে ডিলারের ব্যবস্থা। সুতরাং আমি যেটা বলতে চাই যে টেকনোলজিটা অ্যাভেলেবল এট দি গ্রাসরুট লেভেল করার জন্য একটা মেকানিজম দিতে হবে, এবং সেইটা যদি করা যায়, আপনারা যে গবেষণা করছেন কৃষকরা লাভবান হবে। কারণ অনেক অ্যাডভান্টেজ আছে, লট অফ প্লাস পয়েন্ট আছে আপনার কিন্তু মিস ইউজ অফ ফেরোমন এটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। এই ব্যাপারেও আপনাদের কি করণীয় আছে? এবং সমস্যাগুলো কি হয় সেগুলো ওনারা এগুলা করতে গিয়ে কি সমস্যা হচ্ছেন আমাদের মহিদুল ভাই মনে করে দিয়েছেন, সেটাও একটু ওনারা বলতে পারেন যে এখন যেগুলা কাজ করছেন সেখানে ওনাদের সমস্যাগুলো কি আছে এবং এটার কি ধরনের সহযোগিতা সরকারের কাছ থেকে ওনারা প্রত্যাশা করেন, সেটা নীতিগত হোক বা অর্থনৈতিক হোক, সেটাও যদি একটু কাইন্ডলি বলেন। জি, অবশ্যই। ফেরোমন আসলে এটা একেবারেই নতুন একটা কনসেপ্ট, একেবারেই পেস্ট স্পেসিফিক। একটা ফেরোমন অন্য আরেকটা পেস্টের জন্য কাজ করবে না। সবজি যে পোকা সেটার জন্য আমি যদি আমে নিয়ে দিই সেটা কাজ করবে না। তা আমরা প্যাকেজিং এ তো থাকি, লিফলেট দেই, এবং প্রত্যেকটা ফেরোমনের জন্য আলাদাভাবে ভিডিও করা আছে, কিভাবে ব্যবহার বিধিগুলা জানানো আছে। সেটা নিয়ে আমরা ফার্মার মিটিং করি, ডিলার মিটিং করি, রিটেলার মিটিং করি। যে ডিলার ডিস্ট্রিবিউট করবে তাকে প্রথমে আমরা ট্রেনিং করিয়ে এটার ব্যাপারে সম্পূর্ণ নলেজ গুলা দেওয়ার ব্যবস্থা করি, সে যেন পরবর্তীতে তার রিটেলার এবং কৃষককে দিতে পারে। এবং আমরা ক্রমাগত এই ট্রেনিং গুলা মাঠ পর্যায়ে বিভিন্ন হাট বাজারে কৃষকদেরকে নিয়ে এবং ডেমনস্ট্রেশন করছি, সবজি বাগানে কোন ফেরোমনটা যাবে সেই সবজির একটা ফিল্ড নিয়ে সেটার মানে কৃষককে দেখানোর জন্য কৃষকের গ্যাদারিং করে তারা দেখুক যে ফেরোমনটা কিভাবে কাজ করছে, এরকম কাজ করছি। কিন্তু আসলে এখন পর্যন্ত ওই যে বললাম প্রোডাক্ট, স্যার যেটা বললেন যে ফেরোমন পাওয়া যায় না, এটা সত্যি কথা। এক সময় ছিল, আমার প্রথম 2টা প্রোডাক্ট রেজিস্ট্রেশন কোড দিয়ে আমরা কাজ শুরু করি। 2টা প্রোডাক্ট নিয়ে আসলে ডিস্ট্রিবিউশন চ্যানেলকে অত স্ট্রং করাটা আসলেই অনেক ডিফিকাল্ট। এখন আমরা আমাদের ডিলার সংখ্যা অনেক বাড়িয়েছি, আর আমার প্রোডাক্ট লাইন আরো সামনে অনেক আছে, আরো 10টা প্রোডাক্ট এখন আন্ডার রেজিস্ট্রেশন আছে, আন্ডার রিসার্চে অনেকগুলো প্রোডাক্ট আছে। এগুলা চলে আসলে আমরা মানে কৃষকের দ্বারা অ্যাভেলেবল করতে পারবো। এখনো আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্ন ভাবে সার্ভিস দেওয়ার করছি, আমাদের হটলাইন আছে, যে কোনো ফার্মার ফোন করে ইমিডিয়েটলি সার্ভিস নিতে পারবে। আমাদের ডিলার এবং রিটেলার ট্রেনিং গুলো আমরা করাচ্ছি। এইভাবে আমরা আসলে প্রশিক্ষিত করার চেষ্টা করে যাচ্ছি, যদিও একেবারেই নতুন ধারণা, নতুন সবাই মিলে এটাকে কাজ করতে হবে। আমরা 9 শুরু করার পর থেকে রেজিস্ট্রেশন পেতে পেতে আমাদের 4 বছর লেগে গেছে। প্রথম রেজিস্ট্রেশন আমরা পাই 2012-তে। এরপর থেকে আসলে আমরা থেমে নেই, আমরা অনেক কাজ করছি, কিন্তু আসলে একটা কোম্পানি
বা একটা দুইটা কোম্পানি মিলে এই কাজ করে হবে না। যদিও ভালো কাজের ক্ষেত্রে আসলে সহায়তার হাত অনেক আসে, জাতীয় পর্যায়েও আসলে যথেষ্ট হচ্ছে। এখন ডিএ থেকেও সাহায্য পাচ্ছি, এবং আপনি যে প্রশ্ন করেছেন ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সি, তারাও দেখেছি যে এটা যেহেতু আমাদের দেশের সার্বিক কৃষক পর্যায়ে এবং এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে একটা বিরাট অবদান রাখতে পারে, তো তারাও যখন প্রোডাক্টটা সম্পর্কে অ্যাকচুয়ালি জানতে পারে এটার ব্যাপারে অনেকেই ইন্টারেস্ট শো করছে। এখানে আসলে গবেষণা প্রচুর অর্থের প্রয়োজন। আমরা আমাদের চায়ের বাগানে কাজ করেছি, আমাদের 3টা বাগান সম্পূর্ণভাবে বায়োপেস্টিসাইড নিয়ে আমরা 2014 থেকে কাজ শুরু করেছি। এখন 3টা বাগান সম্পূর্ণভাবে আমরা বায়োপেস্টিসাইড দিয়ে কন্ট্রোল করছি, এবং অন্যান্য বাগানগুলাও যখন দীর্ঘমেয়াদে এসে এই বাগানগুলার ফলাফল দেখতে পাচ্ছে অন্য বাগানরা, এর প্রোডাক্টিভিটি, ইল্ড এবং বাগানের যে চেহারা, এত সবুজ বাগান, এর যে সফলতা দেখতে পেয়েছে, এখন অন্যান্য বাগানরাও আসলে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। সেম অন্য সব সেক্টরেই হবে ইনশাল্লাহ, আমি এটা অনেক আশাবাদী। যখন এটা কস্ট ইফেক্টিভও, এমন না যে ফার্মার আসলে প্রথমেই বলে, যেটা বললেন যে ফার্মার কি পাবে, ফার্মার কৃষক তার পোকা দমন করা দরকার। সে যদি নিজের স্বাস্থ্যকে রক্ষা করে, সে যদি কম খরচে তার পোকাকে দমন করতে পারে, কেননা সে ওইটাকেই প্রেফার করবে? এটা তো এমনিতেই হওয়া উচিত। তারপরও আমি বলবো যে আসলে সরকারি পর্যায়েও কিছু সহায়তা দরকার। যদি ওইরকম অনেক ব্লক গড়ে উঠেছে যেখানে কৃষকরা সবজি উৎপাদনের ক্ষেত্রে বায়োপেস্টিসাইড ব্যবহার করছে, কেমিক্যাল ব্যবহার করছে না, সেই ব্লকগুলোতে সেই কৃষকদের সবজিগুলোকে বাজারজাত করার ব্যবস্থা করা এবং তাদেরকে ইনসেন্টিভ দেয়া বা কোনোভাবে তাদেরকে পেট্রোনাইজ করা যে এই প্রোডাকশনে যারা তারা ইনভলভ হয়। আর এক্সপোর্টের ক্ষেত্রে যে সমস্যাগুলো, এক্সপোর্টে আসলে একবার যখন রেসিডুয়াল এফেক্ট নিয়ে একটা আমাদের যে ফুড সেফটি মেজারটা পার করতে পারেনি, একবার রেপুটেশন যখন খারাপ হয়ে গিয়েছে, আর বাজার থেকে যদি আমি কিনে দিয়ে দিই, আমরা তো জানি যে এর মধ্যে কি পরিমাণ কেমিক্যাল আছে, ওইভাবে আসলে এক্সপোর্টকে, মার্কেটকে আবার এনশিওর করা, আবার দাঁড় করিয়ে তোলাটা আসলে অনেকই কঠিন হবে আমরা যদি ট্র্যাকিং সিস্টেমটাকে ডেভেলপ করতে না পারি। আমাদের যে ব্লকগুলো গড়ে উঠেছে, সেই ব্লকগুলার সবজিটাকে যদি আমি এন্ড পর্যায়ে কনজিউমার পর্যন্ত একটা ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে নিতে পারি, সমস্ত নিরাপত্তাকে নিশ্চিত করে, এবং শেষ পর্যন্ত কৃষক যদি ওটার জন্য বেনিফিট হয়, সে যদি অন্য কৃষকের তুলনায় কিছুটা বেশি মূল্য পায়, অবশ্যই কৃষক তখন নিরাপদ উৎপাদনে উৎসাহী হবে। আমি একটু যোগ করি এখানে, ডক্টর মনোয়ার। ডক্টর মনোয়ার, আমি একটু যোগ করতে চাই। তুমি সবসময় করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ফাউজিয়া ম্যাডাম শেষের দিকে যে কথাগুলো বলেছেন, এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা এতক্ষণ আলোচনা আনতে পারি না, যে আমার উৎপাদন খালি করলেই হচ্ছে না, সেটা ভোক্তা পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু ভোক্তা এইটা জায়গাতে আমাদের একটা, আমরা আগেও আলোচনা করেছি যে এই যে সো-কল্ড ভ্যালু চেইন বা সাপ্লাই চেইন, কোনটা সঠিক শব্দ আমি জানি না, কিন্তু এটা একটা ব্রোকেন চেইন। এর ভিতরে অনেক এই চেইনের অনেক জায়গায় লিঙ্কই নাই, যে কারণে কৃষক আম উৎপাদন করতেছে এক জায়গায় বা সবজি উৎপাদন করতেছে নিরাপদ পদ্ধতি অবলম্বন করে, সেটা তারপরে হোলসেল বাজারে, কাউরান বাজারের মতো বাজারে যা মিশে চলে যেতেছে। তারপরে আর আমি ভোক্তা, আমি আর জানি না কোনটা আসলে নিরাপদ, কোনটা অনিরাপদ। সরি, আমাদের এইখানে ফলে এই জায়গাটা সুসংহত হওয়াই দরকার। আমাদের ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আপনার যে বাজারজাতকরণের, যাতে প্রপার প্যাকেজিং, প্রপার ট্রান্সপোর্টেশন, স্টোরেজ ইত্যাদির মাধ্যমে আমি ভোক্তা যখন কিনতে যাব, আমি যাতে বুঝতে পারি যে হ্যাঁ এটা নিরাপদভাবে উৎপাদিত, এবং ওখানে ট্র্যাকিং সিস্টেম যদি থাকে, আমি ভোক্তা হিসেবে যাতে কনফার্ম করতে পারি যে হ্যাঁ এটা আসলে সত্যি, এখানে যে তথ্যগুলো বলা হচ্ছে এই প্যাকেজে এটা সত্যি। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের মনে হয় যে গবেষণা এবং আমাদের কর্মীরা সবাই মিলে একটা কাজ করতে পারি। আমি একটা জিনিস করি যে আমাদের একজন বিজ্ঞ কৃষি বিজ্ঞানী
উনি সারা জীবনে আবার এই পেস্টিসাইড এগুলো প্রোটেকশন নিয়ে কাজ করেছেন। ডক্টর মোহাম্মদ শামসুল আলম উনি লাইনে আছেন, উনি একটা কথা মনে করে দিয়েছেন যে আইপিএম পলিসি অফ বাংলাদেশ অ্যাপ্রুভড ইন এপ্রিল 2002। তো আইপিএম পলিসি তো মানে টোটালি পেস্টিসাইড অ্যাপ্লিকেশন বন্ধ করে নাই, সেই পলিসিটা খুবই ভালো, কিন্তু তার অ্যাপ্লিকেশন তো কোথায় আছে ঠিক মতো? আপনি তো সেই বাস্তবে অ্যাপ্লিকেশন তো যা হওয়ার তাই হচ্ছে। তাহলে আইপিএম তো কাজে আমাদের ওই মানে খাতায় আছে, কিন্তু সেইগুলো আসলে ঠিক মতো মনিটরিং হচ্ছে না, অথবা তার বাস্তবায়নের দিকে দুর্বলতা থাকার কারণে জন্য এই পলিসি গুলো আসতেছে না। ফলে ওইটার দিকে যে আমাদের নজর নাই তা নয়, আমরাও ভালো করে জানি এটা, কিন্তু তার অ্যাপ্লিকেশন ঠিক মতো নেই। এটা হলো আমার কথা। তো আমি আবারও আমার পুরানো কথাটা যাই যে আমাদের উৎপাদনের সাথে কৃষকের ব্যবহারের জন্য যে আমাদের ইস্পাহানি এগ্রো যেমন চেষ্টা করছে যে এটার বাজারজাতকরণের একটা মডেল তৈরি করতে, তা আমি মনে করি এটা সকল গবেষণা প্রতিষ্ঠান এবং সম্প্রসারণ মিলে সবাই মিলে একটা জাতীয় ভিত্তিতেই এটার একটা মডেল তৈরি করা দরকার। আপনি আর 5টা সিমের বাজারজাতকরণের পদ্ধতি বেগুন বাজারজাতকরণের পদ্ধতির সঙ্গে এটা মিলবে না। এটা একটা আলাদা ট্রিটমেন্ট করে একটা আলাদা প্রোডাক্ট হিসেবে ট্রিট করে বাজারজাতকরণের ব্যবস্থাটা তৈরি করা দরকার, যাতে করে উদ্যোক্তাও যে উৎপাদন করছে তিনিও বেনিফিটেড হন, আর যাতে ভোক্তা যিনি আছেন তিনিও যাতে উপকৃত হন। আমি দেখেছি বেশিরভাগ ভোক্তাই 2টা টাকা বেশি দিতে কিন্তু আপত্তি নাই, যদি সত্যিকার গ্যারান্টিড যদি ওটা সত্যি হয়। এখন আমের মৌসুম আসতেছে, অলরেডি মানে কাঁচা আমকে আপনার কেমিক্যাল দিয়ে, পেস্টিসাইড না যদিও, কিন্তু সেটা দিয়ে পাকাইয়া তারপরে ভোক্তাকে ঠকাচ্ছে আর কি। নানান ধরনের এই ধরনের আমাদের উৎপাদ এবং বাজারজাতকরণের ব্যবস্থা ম্যাডামও সেটা বলেছেন যে আমাদের খাবার খালি ওখানে উৎপাদনেই নষ্ট হয় না, এটার খাবার অনিরাপদ হয়ে যায় বিভিন্ন পর্যায়ে। ডক্টর মনোয়ার। আচ্ছা, আমার মনে হয় যে আমরা অনেকটা শেষের দিকে চলে আসছি। তো যেহেতু আমাদের দেখতে পেয়েছিলাম, আমি কি একটু প্রশ্নটার উত্তর দিতে পারি যে উইদাউট ক্লাস্টার আইপিএম বায়োপেস্টিসাইড ইফেক্টিভ না, এই ধরনের একটা প্রশ্ন আমি দেখতে পেয়েছিলাম। আমি একটু এটা নিয়ে বলতে চাই। মুর্শাদ সাহেব বলেছেন। হ্যাঁ, জি জি, এটাই। এটা আসলে আইপিএম অবশ্যই এফেক্টিভ যখন আমরা কমিউনিটি বেস অ্যাপ্রোচ করি, কিন্তু উইদাউট ক্লাস্টার আসলে এফেক্টিভ হবে না, এটাও ঠিক না। যে কোনো পেস্টিসাইডের ক্ষেত্রে যখন এটা আসলে আইপিএম জিনিসটাই হচ্ছে কমিউনিটি, উইদাউট মানে কোনো প্রয়োজন ছাড়া আমরা আমাদের চাচ্ছে যে কোনো প্রয়োজন ছাড়া এটা মনিটরিং বেস, প্রয়োজন ছাড়া আমরা স্প্রে করবো না। কেমিক্যালের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আসলে এক জায়গার এটা ক্লাস্টার বা ছাড়া অত বেশি ইফেক্টিভ না। আর একই জায়গায় যখন বায়োপেস্টিসাইড সে তার এরিয়াতে কিন্তু ঠিকই ফেরোমন এবং বায়ো কন্ট্রোলে যে তার এরিয়াটাতে সে কন্ট্রোল করবে, তবে এটা মোর এফেক্টিভ হয় যদি এটা ক্লাস্টার বেস হয়। কিন্তু এফেক্টিভ না এই কথাটা ঠিক না, এটা আসলে প্রমাণিত। আমাদের তো বেশিরভাগ কৃষকই ক্ষুদ্র কৃষক, বড় কমার্শিয়াল কৃষকরাও ব্যবহার করে যেরকম ফল পাচ্ছেন, ক্ষুদ্র কৃষকরাও কিন্তু ব্যবহার করে সে একই ফল পাচ্ছেন। এবং আমরা কৃষক থেকে সরাসরি আসলে যারা ব্যবহার করে উপকৃত হচ্ছে তাদের কাছ থেকে সেই রেসপন্স গুলো করছি, এবং তারা রিপিটেড ইউজার, এ থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে বেনিফিট হচ্ছে বলেই তারা রিপিটেড ইউজ করছে। না, ওইটাই ফজিয়া এই জায়গাটা হলে এটা যে আমাদের যে ক্লাস্টারটা দরকার বেশি, এই কারণে কোন পেস্টিসাইডে যে ড্রিফট এফেক্ট আছে ইত্যাদি সেগুলো নিয়ে অনেক আলোচনা হতেই পারে, কিন্তু মূল যেটা জায়গাটা দরকারটা হলো যে এক জায়গায় যদি ক্লাস্টার হয় তাহলে একটা মার্কেটেবল সারপ্লাস তৈরি হতে পারে, তখন একটা যে বাজারজাতকারী প্রতিষ্ঠান সে তারা সহজে সেই জায়গায় আসতে পারে তাদের এই কেনার জন্য।
ওই পয়েন্ট অবশ্যই ক্লাস্টার ভালো, এবং বায়োপেস্টিসাইডের এফিকাসি নিয়েও মানে ক্লাস্টার হলে বেটার হবে, কিন্তু ক্লাস্টার না হলেও এটা এফেক্টিভ থাকে। সেটা ঠিক আছে, মানে বায়োপেস্টিসাইডের ইফেক্টিভনেস নিয়ে ক্লাস্টার না হলেও চলবে, কিন্তু তার বাজারজাতকরণের জন্য ক্লাস্টার হওয়াটা, এই মুহূর্তে ক্লাস্টার হওয়াটা খুব জরুরি। কারণ এবং আমি একটা জিনিস বলতে, যে যদি উৎপাদনকারী ওখান থেকে যারা কিনছে তাদের এই প্রসেসিং ফ্যাক্টরিও আসলে থাকার দরকার। যে বগুড়ার দুধচাচিয়াতে একটা উৎপাদন হলো, সেই উৎপাদিত পণ্যটা যাতে গ্রেডিং, প্যাকেজিং ইত্যাদি করে চিহ্নিত প্রপারলি, যে ট্রেসিং সব তথ্যগুলো দিয়ে সেগুলা তার যে কনজিউমার লেভেল পর্যন্ত আসা, ঢাকা বা চিটাগাং বা যেখানেই যাক, কুমিল্লা যাক বা অন্য জায়গায় যাক, সেই জায়গাতে পৌঁছানোর জন্য একটা ওই প্রাথমিক জায়গাতে আসলে প্রসেসিং দরকার, প্রসেসিং এন্ড প্যাকেজিং। এটার সম্বন্ধে মানে আমি দৃঢ় একমত, আমি আশা করি যে আপনিও একমত হবেন। স্যার, আমি একটু মাঝখানে ঢুকলাম ফাউজিয়া ম্যাডামের কাছে জিজ্ঞেস করার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য, যে আমাদের বিবিসি নিউজের প্রণব সাহা জানতে চেয়েছিলেন যে এই করোনা খুব কালে। হালকা শোনা যাচ্ছে, একটু ভলিউমটা বাড়াবেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে এখন? জি, এখন শুনতে পাচ্ছি। জি, ওই প্রণব সাহা ডিবিসি নিউজের, তিনি জানতে চাচ্ছিলেন যে করোনা কালে কি করে আম সংরক্ষণ করা হবে। একই রকম প্রশ্ন ডক্টর আনিসুর রহমান করেছিলেন, আম এবং লিচু সংরক্ষণের উপায় কি। আরেকটি কোশ্চেন আপনার কাছে স্পেসিফিক ছিল, যে চা বাগানের সাফল্যের কথা যেটা আপনি বলেছেন, সেই চা বাগানের সাফল্যের মতো করে সবজির ক্ষেত্রে আপনার কোনো সফলতার গল্প আছে কিনা। কেননা আমরা যেহেতু সবজি চাষিদের নিয়ে কাজ করি, আমরা একটু জানতেই চাই যে আমাদের নিরাপদ সবজি বা নিরাপদ কৃষিতে আমরা কিভাবে আপনাদের দ্বারা উপকৃত হতে পারি, সেখানে আপনাদের কি কি জিনিস, ইনভেনশন বা ইনোভেশন আপনাদের রয়েছে, এ বিষয়ে যদি একটু আলোকপাত করতেন, যদিও আমাদের হাতে সময় খুব কম। ধন্যবাদ। আচ্ছা, এই কথাগুলো বলার আগে আমি একটু আসলে একটা স্বীকারোক্তি এখানে ভুলে গেছি আমি প্রথমেই বলতে, যে আমরা আমাদের যাত্রা যখন বায়োপেস্টিসাইডে শুরু করি, আমাদের কোনো ধারণাই ছিল না যে বায়োপেস্টিসাইড নিয়ে কিভাবে আমরা শুরু করব। তখন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বাড়ি আমাদেরকে আসলে প্রথম হেল্প করেছিল এবং এখনো হেল্প করে যাচ্ছে। তো আর প্রশ্নটা ছিল হচ্ছে যে করোনা কালে কিভাবে আম এবং লিচু সংরক্ষণ হবে। এইটা আসলে আমার মনে হয় ডক্টর মনোয়ার ভালো বলতে পারতেন। এইটা আসলে আমার জন্য খুব কঠিন, কারণ আমি সেদিন মিটিং এও দেখেছি যে একই সমস্যায় মানে নিয়ে সবজি নিয়ে বসে আছে, সবজি বিক্রি হচ্ছে না, চেষ্টা করা হচ্ছে সবজি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে নিয়ে ইয়ে করার জন্য, কিন্তু এটা তো ইকোনমিক্স এর প্রথম শর্ত। চাহিদা এবং যোগানের মধ্যে যদি সমন্বয় না থাকে তাহলে তো ডিজাস্টার, সেই ইকোনমি ব্রেকডাউন হবেই। তো এখন আসলে আমরা তো এমনিতেই সবসময় সাফার করি, যখন আমাদের ওভার প্রোডাকশন হয়ে যায় একটু পরে যে কোনো ক্রপ নিয়ে, আমাদের আসলে পরের স্টেপ গুলা, প্রসেসিং, স্টোরিং, এই স্টেপ গুলাতে আমরা আসলে এখনো অনেক পিছিয়ে আছি। এই করোনা কালে কি হবে, আমি আসলে ডক্টর মনোয়ারকেই রিকোয়েস্ট করবো যে করোনা কালে কি হতে পারে। আমার আসলে ধারণা নেই। ওই ডিস্ট্রিবিউশন এনে ঘর পর্যায়ে হয়তো দেয়া বা আগের মতোই কিছু করা, বা এই যে সবজি পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, জেলায় জেলায় সেইভাবে লেভেলে যদি পদক্ষেপগুলো নিয়ে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করা হয়, সেই ধরনের কিছু করে। যশোরে আমি শুনেছি যে আর্মি কালেকশন করে ডিস্ট্রিবিউশন, এই ধরনের কোনো পদক্ষেপ। ফৌজিয়া, আমার মনে হয় আম 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 নিয়ে একদিন আমরা কথা বলবো। তবে আমি যতটুকু মনে করি যে আমটা তো পচনশীল ফল, এটা তো বেশি দিন ধরে রাখা যাবে না। আর মজার কথা হলো যে সবগুলি আম ভ্যারাইটি এক সময় আসে না, বিভিন্ন সময় আসে। এখন গুটি আম আসার সময় এসে, তারপরে গোপালভোগ আসবে, তারপরে খিসাপাতি আসবে। সুতরাং পর্যায়ক্রমে আম আসবে। যারা অতি লোভের জন্য যদি আম কাটা পারে এবং পেরে যদি ওই
ক্যালসিয়াম কার্বাইড বা ইথাফন স্প্রে করে যদি পাকায়, সেটার জন্য তো আপনি কালকেও হয়তো দেখেছেন যে এক জায়গায় ইয়েতে ফাইন করা হয়েছে। সুতরাং এটার সম্বন্ধে ডিটারেন্ট একটা মেজার্স ওখানে নেওয়াই হচ্ছে। তবে আমি যেটা মনে করি, তো এই করোনা যদি বেশি দিন হয়, শুধু আম না, অন্যান্য বিষয়ে ব্যাপারে সমস্যা হবে। তবে এটার ব্যাপারেও আমাদের হয়তো আরো কিছু চিন্তা ভাবনার বিষয় আছে। তবে আমকে প্রসেসিং করে যদি রাখা যায়, অনেকে প্রসেসিং করে রাখে, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি প্রসেসিং আমের জুস বানায়, জেলি বানায়, জ্যাম বানায়। তো দিস পিপল আর নট কামিং। তারা কিনবে আম যখন ওই আশ্বিনের মাসে আম যখন সস্তা থাকবে, টক আম থাকবে, সেই কারণে। এখন যদি গভর্নমেন্ট কিছু ইনসেন্টিভও দেয় তাদেরকে, যে এই আমগুলি কিনে প্রসেসিং করে তোমার প্ল্যান্টের জন্য, তাহলে আমার মনে হয় অনেকটা সমাধান হতে পারে। তো এটা এখন এটা চিন্তার বিষয়। তবে আমি মনে করি যে আমকে অপচয় করা যাবে না, এটা একটা পয়েন্ট। আমি আর একটা জিনিসে শেষ করি, যে এই যে আমি একটু ব্যাকে যাচ্ছি, যে আমরা দেখছি যে ঈশ্বরদীতে প্রচুর সিম হয়, সিমের মধ্যে পোকা লাগে এবং পোকাতে প্রচুর ইনসেক্টিসাইড করে। তো এখন এই গ্রুপ সার্টিফিকেশন অ্যান্ড গ্রুপ মার্কেটিং যদি আমরা ওই পেস্টিসাইড যারা ব্যবহার করলো, বায়োপেস্টিসাইড, তাদের যে একটা গ্রুপ করে দিয়ে এবং তারা যদি ওটা সার্টিফাই করে, কারণ সার্টিফিকেশন একটা ইম্পর্টেন্ট কনফিডেন্সের বিষয় আছে, তারা যদি গ্রুপ সার্টিফিকেশন করে এবং গ্রুপ মার্কেটিং করে, সে ব্যাপারে আপনারা কোনো হেল্প করতে পারেন নাকি কৃষকদেরকে? এই ব্যাপারে আমরা আসলে অনেকই উৎসাহী, যে আমরা তো চাই যে এটা ট্রেসড হোক, যারা ব্যবহার করছে, যারা নিরাপদ সবজি উৎপাদন করছে, সেটা যদি আলটিমেটলি নিরাপদ হিসাবে মার্কেটে না যায়, কনজিউমার জানতে না পারে, তাহলে তো আসলে এই সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল। তো অনেকদিন থেকে আসলে বলে আসছিলাম যে এই সার্টিফিকেশনটাকে যদি করা যায়, ক্লাস্টার বেস প্রোডাকশন করুক সার্টিফিকেশন, যেমন আমরা অনেক দেখেছি যে কটন, অর্গানিক কটন বা বিসিআই কটন, বেটার প্র্যাকটিস, গ্যাপ, এই ধরনের যে কোনো একটা সার্টিফিকেশন যদি আমরা করতে পারি ওই ক্লাস্টারের সবজিগুলোকে, সেই সার্টিফাইড সবজিটা কনজিউমার নিবে, তাহলে আসলে এটার আমার ধারণা যে এটা বায়োপেস্টিসাইডটা অনেক, আমি দু একটা অর্গানাইজেশনের সাথে কথাও বলেছি, এটা নিয়ে আসলে কাজ করছি, আমাদের ইচ্ছা আছে এটা নিয়ে কাজ করার। আমাদের প্রেসিডেন্ট বিসেফ ফাউন্ডেশনের সাথে আপনার কোম্পানি, এই যে যেটার উপর এখন ডাইরেক্টর আপনি, আমাদের সাথে আপনাদের কোনো কাজ করার সুযোগ আছে কিনা? কারণ আমাদের বিসেফ ফাউন্ডেশনটা হলো ভলেন্টারি অর্গানাইজেশন, এখানে হাইলি কোয়ালিফাইড প্রফেশনালস আছে এবং দিন দিন আরো প্রফেশনাল যোগদান হচ্ছে। আমরা আপনাদেরকে ট্রেনিং, তারপরে মনিটরিং এবং ডেমনস্ট্রেশন এবং ইম্প্যাক্ট অ্যানালিসিসের ব্যাপারে, এই সমস্ত এরিয়াতে আমরা কিন্তু আপনাদেরকে সাহায্য করতে পারি। তাহলে আমরাও কোনটা হ্যাঁ, তো হ্যাঁ, এইটা ব্যাপারে আপনি যেহেতু প্রেসিডেন্ট সামনে আছে আমার এখানে দেখা যাচ্ছে, তো এটার ব্যাপারে আপনি চিন্তা করতে পারেন, কারণ বিসেফ ফাউন্ডেশন কমপ্লিটলি ভলেন্টারি অর্গানাইজেশন, বাট উই হ্যাভ গট আ বাঞ্চ অফ দি প্রফেশনালস, যেটা অন্য কোথাও পাবেন না, সেটা আমরা কাজে লাগাতে চাই। আমি জেনেছি বিসেফ ফাউন্ডেশনের সাথে আসলে বেশ কয়েক বছর থেকেই দেখছি, আমার খুবই আগ্রহ, যেহেতু আমাদের অবজেক্টিভ বিসেফ ফাউন্ডেশনের অবজেক্টিভ একই, যে কারণেই আমি সবসময় চেষ্টা করি বিসেফ ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থাকে, তাদের আইডিওলজি থেকে আমি শ্রদ্ধা করি। আর এই ব্যাপারে যদি আমাদের আসলে সাহায্য করা যায়, বিসেফ ফাউন্ডেশনের মোটিভ যেখানে, সেখানেই আমরা কাজ করছি, আমি ওয়েলকাম তো অবশ্যই জানাবো, এবং আপনাদের বিশেষভাবে ধন্যবাদ যে এটা নিয়ে আমরা একসাথে অবশ্যই কাজ করতে পারি। আমরা এখন শেষ করতে পারি, আর তো কোনো বক্তব্য নাই। হ্যালো মিটন, আমরা আমার মনে হয় যে ডক্টর জয়নাল কিছু বলবো। তুমি মানে আমাদের আজকে আলোচনাটা খুবই প্রাণবন্ত হয়েছে, আশা করি যে আমরা 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা থাকতে পারলে আরো ভালো হতো, কিন্তু এই অল্প সময়ের ভিতরেও ডক্টর মনোয়ার সাহেব আপনার সঞ্চালনায় আমরা এবং আমাদের ফৌজিয়া ম্যাডামের উপস্থিতিতে অনেক সুন্দর সুন্দর কথা বলেছি, গুরুত্বপূর্ণ কথা বলেছি, এবং আশা করি যে এগুলোর একটু সিনথেসিস করে আমরা এটা সরকারের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব। আমাদের
আতর রহমান মিটন সাহেব এবং মনোয়ার সাহেব দুজন যদি কাইন্ডলি উদ্যোগ নেন, এটাকে আজকের এই আলোচনাটাকে ইয়ে করে আমরা মন্ত্রী মহোদয় এবং থেকে শুরু করে পলিসি মেকার যারা আছেন তাদেরকে আমরা তাদেরকে জানাতে পারি যে এই আজকের আলোচনাটায় এই আমাদের ফল হয়েছে। এবং যদি মন্ত্রী মহোদয় আজকে শোনেন কোনো সময়, তাহলে উনি তো জানতেই পারবেন, তবু একটা সারসংক্ষেপ করে দেওয়া দরকার আছে। আমাদের অনেক কিছু আলাপ করা সম্ভব হয় নাই, আমাদের প্রশ্নকর্তারা অনেকেই প্রশ্ন করেছেন, অনেক সাজেশন দিয়েছেন, কিন্তু এই সময়ের কারণে আসলে আমরা সবটা আলাপ করতে পারি না। কিন্তু আমরা প্রশ্নগুলো আমাদের কাছে থেকে যাচ্ছে, আমরা ওগুলাকে ডিল করে নিজেদের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফৌজিয়া ফর কামিং, জয়নিং আস। অসংখ্য ধন্যবাদ জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। মাইকটা কাছে নিতে হবে মিঠুন। আমার মাইক্রোফোনটা আজকে বোধহয় কোনো সমস্যা করছে, যাই হোক। সুধী মণ্ডলী, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক 5টায় নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে আমরা যুক্ত হব। যুক্ত থাকবেন, ভালো থাকবেন যে যেখানে আছেন। সকলকে সালাম এবং শুভেচ্ছা।